এবং সর্বকর্মকে বলা হয় উৎপাদনের উপকরণ। অর্থাৎ উৎপাদন কার্যে যে সব দ্রব্য সেবা কর্ম কোনো না কোনো ভাবে ব্যবহৃত হয় তাদেরকে উৎপাদনের উপকরণ বলা হয়। যেমন বিভিন্ন দ্রব্য উৎপাদন করতে বিভিন্ন প্রকার উপকরণ ব্যবহৃত হয়ে থাকে। যে সকল, যেমন আলো, বাতাস, তাপ, মাটির উর্বরতা, শারীরিক ও মানসিক শ্রম, বুদ্ধিমত্তা, সাংগঠনিক দক্ষতা, খনিজ সম্পদ, জলজ সম্পদ, প্রাণীজ সম্পদ, যন্ত্রপাতি ইত্যাদি উপকরণ প্রয়োজন হয়। দেখো কত ধরনের উপকরণ প্রয়োজন হয়। এই সবই উৎপাদনের উপকরণ। এই সবগুলো হচ্ছে কি উৎপাদনের উপকরণ। এই দৃষ্টিকোণ হতে বলা যায় উৎপাদনের উপকরণ অসংখ্য ও বহুবিধ। কিন্তু অর্থনীতিবিদগণ উৎপাদনের উপকরণগুলোর কাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এদেরকে কয়েকটি শ্রেণী বা গোষ্ঠীতে বিভক্ত করেছেন। এমনি কি উৎপাদন উপকরণ হচ্ছে, দেখাইলাম তোমাদেরকে উৎপাদন উপকরণ অসংখ্য অনেক, কিন্তু অর্থনীতিবিদরা এগুলাকে, এই উপকরণগুলাকে কাজের প্রকৃতি এবং বৈশিষ্ট্য বিশ্লেষণ করে কি কয়েকটি শ্রেণীতে বিভক্ত করেছেন। সমগুণ বিশিষ্ট উপকরণের এক একটি শ্রেণীকে এক একটি উপকরণ বলা হয়। সমগুণ বিশিষ্ট এক একটি বিশিষ্ট উপকরণের এক একটি শ্রেণীকে এক একটি উপকরণ বলা হয়। উৎপাদনে এইসব উপকরণগুলোকে প্রধানত 4 শ্রেণীতে বিভক্ত করা যায়। উৎপাদনের অর্থাৎ এগুলো শ্রেণী বিভাগ করছে গুণ এবং বৈশিষ্ট্য আকারে, এগুলো কি কি 4 শ্রেণীতে বিভক্ত করেছে। সেই জন্য আমরা বলে থাকি কি উৎপাদনের উপকরণ হচ্ছে 4টি। যেমন কি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। হ্যাঁ, একটা ইয়ে দিয়ে দেখেছি, ওই এরোচিহ্ন দিয়ে দেখেছি উৎপাদনের উপকরণ কি কি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তাহলে কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ উৎপাদনের পঞ্চম উপাদান হিসাবে প্রযুক্তি জ্ঞানকে চিহ্নিত করেছেন। আধুনিক কালে আমরা যখন ইয়ে করছি তখন আমরা উৎপাদন উপকরণ কয়টা ভাগ করেছি, ভাগ করছি 3-4 শ্রেণীতে, কি কি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। কিন্তু আধুনিক কালে এই যে প্রযুক্তি, এটাও কি উৎপাদন উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে। যেমন এই প্রযুক্তি দিয়ে তোমাদেরকে কি আমি কাজ করতেছি, উৎপাদন, এটা উৎপাদন করতেছি, এই যে লেকচার করে ডেলিভার করতেছি, এটা উৎপাদন। এই কাজটা করতে গিয়ে এখন কি করতেছি, প্রযুক্তিকে ব্যবহার করতেছি। তাই ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের সাথে আরো একটি উপাদান আধুনিক অর্থনীতিতে যোগ করেছেন, সেটা হচ্ছে কি প্রযুক্তি। তাহলে আমরা উৎপাদন উপকরণ বলতে কি বুঝেছি, উৎপাদন কাজে যে সমস্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম ব্যবহৃত হয় সেগুলা হচ্ছে কি উৎপাদন উপকরণ। উৎপাদন উপকরণ, এইভাবে উৎপাদন উপকরণ কি আছে, অসংখ্য আছে। কোন দ্রব্য উৎপাদন করতে অনেক শ্রেণীর ইয়ে লাগে, যেগুলো আমি এখানে তোমাদেরকে কি উল্লেখ করেছি। এগুলো হচ্ছে যেমন আলো, বাতাস, তাপ, মাটির উর্বরতা, শারীরিক ও মানসিক শ্রম, বুদ্ধিমত্তা, সাংগঠনিক দক্ষতা, খনিজ সম্পদ, জল সম্পদ, প্রাণীজ সম্পদ, যন্ত্রপাতি ইত্যাদি। এই সবগুলা উৎপাদন কাজে কি হয়, ব্যবহৃত হয়। তবে এইগুলাকে কি সমগুণ এবং বৈশিষ্ট্যের আকারে ভিত্তি করে অর্থনীতিবিদরা উৎপাদন উপকরণকে 4 শ্রেণীতে বিভক্ত করেছেন। এগুলো হচ্ছে কি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আর আধুনিক অর্থনীতিবিদরা এর সাথে একটা উপকরণ যুক্ত করেছে, সেটা হচ্ছে কি প্রযুক্তি। তাহলে আমরা উৎপাদন উপকরণ পাচ্ছি কয়টা, 5টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, প্রযুক্তি। এবার আসো আমরা এক একটা উপকরণ নিয়ে কি করবো, আলোচনা করব। এখন প্রথমে আমি এখন ভূমি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো ভূমি, ল্যান্ড। তো এখানে কি উল্লেখ ছিল কি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এন্ড টেকনোলজি। ল্যান্ড উৎপাদন উপকরণ কয়টি, 4টি। কি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ও প্রযুক্তি। কি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন এন্ড টেকনোলজি। এখন প্রথমে আমরা প্রত্যেকটি উপকরণকে কি করবো, আলাদা বিশ্লেষণ করে। প্রথমে আমি মনে করছিলাম যে একটু কাজ দিয়ে কি করব, এমনি পার হয়ে যাব,
কিন্তু দেখতেছি না তোমাদের মধ্যে কি শিকার একটা আছে, আগ্রহ দেখেছি আমি, সেই জন্য তোমাদেরকে এগুলা নিয়ে কি একটু ডিটেলস আলোচনা করব। ডিটেলস দেখবে, ডিটেলস নয়, মোটামুটি, যাতে তোমরা এই ব্যাপারে তোমাদের একটা কি নলেজ, তার জ্ঞান, তোমরা এখান থেকে কি ভূমি কাকে বলে, মূলধন, তার বৈশিষ্ট্যগুলো আলাদা দেবে একটু আমি আলোচনা করব। প্রথমে ধরো ভূমি। ভূমি হচ্ছে উৎপাদনের প্রথম মৌলিক উপকরণ হচ্ছে কি ভূমি। সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বোঝায়। আমরা ভূমি বলতে সাধারণত কি বুঝি? পৃথিবীর উপরিভাগ অর্থাৎ মাটিকে বুঝে থাকি, কিন্তু অর্থনীতিতে ভূমি শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে পৃথিবীতে অর্থনীতিতে শুধু মাটিকে ভূমি বুঝাই না, ভূমি বলতে আরো অনেক কিছু বুঝাই। যেমন অর্থনীতিতে ভূমি বলতে জলে, স্থলে এবং অন্তরিক্ষে, আকাশে আর কি, বিরাজমান সকল প্রাকৃতিক সম্পদকে বুঝায়। তাহলে কি অর্থনীতি ভূমি বলতে জলে, স্থলে এবং অন্তরিক্ষে বিরাজমান সকল প্রাকৃতিক সম্পদকে বুঝায়। এক কথায় অর্থনীতি ভূমি বলতে এটাই, এক কথায় অর্থনীতি। হ্যাঁ আসলে তো আমি তো বসে আছি, আমরা স্যার আপনি যাওয়ার পর থেকে কারেন্ট চলে যাওয়ার পর থেকে আমরা বের হই নাই তো, আছি ক্লাসে। হ্যাঁ ভালো, এমবি আছে যে। ধন্যবাদ তোমাদেরকে। তো তোমাদেরকে এমবি কোর্স করতে হয়, করতে জুম শুনতে। হ্যাঁ এমবি খরচ হয় তো, কারেন্ট চলে গেলে এমবি দিয়ে চালাই আর কি। ও আচ্ছা, স্যার কেমন আছেন? ভালো। ভালো তো থাকতে পারতেছি না, এই কারণ চলে যাচ্ছে। তোমাদের ওই দিন আমি ম্যাথে 2 দিন করাইলাম, যে 2 দিন তারা খুব সুন্দর, তাদের গুলার সাথে সাথে ইয়ে হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে, এবং পরে শুনতে পাই তোমাদের প্রথম দিনটা ইয়ে হয়ে গেছে, আজকেরটা তো ডিস্টার্ব হয়ে গেল। ওদের কারণ জানি না, তোমাদের বেলা কিন্তু কারণ চলে যাচ্ছে কি বুঝতে পারতেছি না। এখন তাহলে আমি শুরু করে দিচ্ছি। দেখো, তাহলে আমরা ভূমি নিয়ে আলোচনা করছিলাম। ভূমি বলতে আমরা কি বলছিলাম? কি কথায় অর্থনীতি ভূমি বলতে প্রকৃতি, এখানে চলে আসছি। অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেই সব বস্তুকে বুঝায় যেগুলো মানুষের কি রে, ভূমি শুরু করি নেই। আচ্ছা, ভূমি। দেখো, ভূমি হচ্ছে উৎপাদনের প্রথম মৌলিক উপকরণ হচ্ছে ভূমি। সাধারণ অর্থে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা মাটিকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। অর্থনীতিতে ভূমি বলতে জলে, স্থলে এবং অন্তরিক্ষে বিরাজমান সকল প্রাকৃতিক সম্পদকে বুঝায়। এক কথায় অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেই সব বস্তুকে বুঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনে সহায়তা করে। তাহলে আমরা বলতে বুঝাবো কি? প্রকৃতি প্রদত্ত সেই সব বস্তুকে বুঝায়। ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেই সব বস্তুকে বুঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনে সহায়তা করে। এই হচ্ছে ভূমি। ভূমির অর্থাৎ প্রকৃতি প্রদত্ত, প্রকৃতি যা আমাদেরকে অবাধে দান করছে সবগুলাই হচ্ছে কি ভূমি। এক কথায় এগুলা ভূমি, শুধু মাটির উপরিভাগটাকে অর্থনীতি ভূমি বলা হয় না। যেমন অধ্যাপক মার্শালের সংজ্ঞা পড়লে জানবে। দেখো আমি বলতেছি, অধ্যাপক মার্শাল বলেন ভূমি বলতে জমিতে, পানিতে, আলো বাতাসে, তাপে পরিব্যাপ্ত সেই সব পদার্থ শক্তিকে বোঝায় যা প্রকৃতি মানুষের সাহায্যে অবাধে দান করেছে। সাহায্যের জন্য একটা শব্দ হবে, যা প্রকৃতি মানুষের সাহায্যের জন্য, শব্দটা বাদ পড়ে গেছে, জন্য অবাধে দান করেছে। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত সকল জিনিস হচ্ছে কি ভূমি, যা কি দ্বারা মানুষ কি করতে পারে, অর্থ উপার্জন করতে পারে। তো সেই জন্য এখানে বলি কি, এক কথায় যেটা বলছি, ভূমি বলতে প্রকৃতি প্রদত্ত সেই সব বস্তুকে বুঝায় যেগুলো মানুষের মালিকানা ও নিয়ন্ত্রণাধীনে আসে, মানুষের মালিকানা এবং নিয়ন্ত্রণাধীনে এসে অর্থ উপার্জনে কি করে সহায়তা করে। এখন অর্থাৎ প্রকৃতি প্রদত্ত যে সেই সব দ্রব্য যেগুলা মানুষের মালিকানা এবং নিয়ন্ত্রণে এসে
অর্থ উপার্জনের সহায়তা করে সেই সবগুলা কি বলা হয়? ভূমি বলা হয়। শুধু মাটির উপরিভাগকে ভূমি বলা বুঝায় না। এবার আমরা ভূমির বৈশিষ্ট্যে ঢুকবো। ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যান্ড। দেখো, 1 নম্বর হচ্ছে ভূমি প্রকৃতির দান। প্রকৃতি মানে আল্লাহ। এখানে ভূমি প্রকৃতির দান। ভূমি প্রকৃতির এক অনায়াসলভ্য দান। অনায়াসলভ্য মানে এটার জন্য আমাদেরকে দাম দিয়ে কিনতে করতে হয় না। আল্লাহ পৃথিবীতে জমি দেওয়ার সময় কি দেয় না? আল্লাহ টাকা দেয় নাই। এটা মনুষ্য সৃষ্ট নয়। ভূমিটা কি মানুষের সৃষ্ট নয়। প্রকৃতি ভূমিকে মুক্ত হস্তে দান করেছে বলে এর কোনো যোগান দাম নেই। প্রকৃতি অর্থাৎ আল্লাহ কি কি ভূমিকে মুক্ত হস্তে দান করেছেন বলে এর কোনো কি নাই, যোগান দাম নাই। অর্থাৎ ভূমি হচ্ছে প্রকৃতির দান, আল্লাহর দান। এর কোনো কি নাই, যোগান দাম নাই। পৃথিবীতে দেওয়ার সময় আল্লাহ মানুষ থেকে কি দেয় নাই? টাকা নেই নেই। 2, ভূমির উৎপাদন ব্যয় নেই। মানুষের শ্রম ছাড়াই ভূমি উৎপাদিত হয়েছে, তাই এর কোনো উৎপাদন ব্যয় নেই। অর্থাৎ ভূমির কিনে কোনো উৎপাদন ব্যয় নেই। আমি অপর পৃষ্ঠা উল্টাচ্ছি। দেখতেছো তোমরা? নাজমা, ফারিহা, দেখতেছো? স্যার এখনো আসে নাই, আসে স্ক্রিন নাই? শেয়ার হয়নি তো। না। এখন আসছে স্যার এখন। আচ্ছা, আমি পরে বলে যাচ্ছি। টিচার দেখি ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমির যোগান কি? সীমাবদ্ধ। ভূমি হচ্ছে একমাত্র উপাদান যা প্রকৃতিগতভাবে সম্পূর্ণ নির্দিষ্ট। পৃথিবীতে আল্লাহ যতটুকু ভূমি দিয়েছে ততটুকুই আছে। এর চাইতে কি যতই দাম বাড়াও না কেন ভূমির যোগান বাড়ানো সম্ভব হবে না। ভূমির যোগান সম্পূর্ণ কি নির্দিষ্ট এবং সম্পূর্ণ অস্থিতিস্থাপক। তুমি যতই দাম বাড়িয়ে দাও না কেন ভূমির পরিমাণ কি করা যাবে না, বাড়ানো যাবে না। সেই জন্য একটা চিত্র দিয়েছি, দেখো। এটা হচ্ছে ভূমির যোগান রেখা। ভূমিকে দেখাচ্ছি যে ভূমির পরিমাণ বা যোগান, লম্বকে দেখেছি ভূমির দাম। ভূমির যোগান রেখাটা হচ্ছে কি এস এস, হচ্ছে ভূমির যোগান রেখা। এই কি এস এস, ভূমির যোগান রেখা হচ্ছে এস এস। এখন ভূমির দাম যখন 0 তখন যোগান হচ্ছে Q0। দাম বাড়ে যদি P1 করি তখনও কি Q0। দাম বাড়ে যদি P2 করি তখনও Q0। অর্থাৎ দাম যতই বাড়ুক না কেন ভূমির যোগান বাড়ানো সম্ভব নয়। তো ভূমির যোগান কি তাহলে সম্পূর্ণ নির্দিষ্ট। যোগানটা হচ্ছে কি সম্পূর্ণ অস্থিতিস্থাপক। 2 নম্বর গেল। তারপর হচ্ছে কি ভূমি যোগান সীমাবদ্ধ। এবার আসো ভূমির স্থানান্তরযোগ্য নয়। ভূমিকে এক জায়গা থেকে ভৌগোলিক ভাবে ভূমিকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা যায় না। তুমি গরদুয়ারার ভূমিকে কি করতে পারবে না, হাটাজারির প্রফাইল আনতে পারবে না। আর হাটাজারির প্রফাইলের ভূমিকে তুমি কি করতে না টাউন নিতে পারবে না। অর্থাৎ ভূমি ভৌগোলিক ভাবে কি করা যায় না, স্থানান্তর করা যায় না। তাহলে কি করা যায়? তবে মালিকানা কি করা যায়, হস্তান্তর করা যায়। কি নাজমার ভূমি কি ফারিয়া টাকা দিয়ে কি নিতে পারবে? তাহলে কি করা যাবে? একজনের হাত থেকে অন্যজনের হাতে কি করতে হয়, ভূমির মালিকানাটা হস্তান্তর করা যায়। কিন্তু ভূমির কি 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 করা যায়, হস্তান্তর করা যায়, মালিকানা হস্তান্তর করা যায়। গেল। তারপরে ভূমির উর্বর শক্তির পার্থক্য। ভূমির উর্বর শক্তি কি আছে? সব ভূমি একই পরিমাণ উর্বর নয়। কোনো ভূমি উর্বর, কোনো ভূমি বেশি উর্বর, কোনো ভূমি কম উর্বর, কোনো ভূমি অনুর্বর, কোনো ভূমি মরুভূমি। অর্থাৎ ভূমির উর্বরতা শক্তি কি আছে, পার্থক্য আছে। তারপরে দেখো, তারপরে অবস্থানগত পার্থক্য। না বুঝলে তোমরা কিন্তু ইয়ে করিও। আমার পড়ার মধ্যে ইয়ে থাকতে অস্পষ্ট থাকলে তোমরা সাথে সাথে ই করবে, স্যার এরকম হয়েছে কি বলবা। স্যার ভূমির যোগান চিত্র একটু বুঝে দেন। হ্যাঁ, ভূমির যোগান আবার বলছি, ভূমির যোগান সীমাবদ্ধ, অর্থাৎ সম্পূর্ণভাবে সীমাবদ্ধ। ভূমির যোগান যেমন হাটাজারিতে যে পরিমাণ জায়গা আছে ঠিক সেই পরিমাণও থাকবে। তুমি কি দাম বেশি দিয়ে হলেও অনেক টাকা দিয়েও কি হাটাজারির জমির পরিমাণ বাড়াতে পারবে না।
হাঁটার যে এরিয়ার ভিতরে যে জমি আছে অতটুকুই হাঁটার জমি। টাকা বাড়াই দিলেও কি করবে না, হাঁটার যে জমি বাড়বে না, তবে তোমার জমি বাড়তে পারে। তুমি কি করতে পারো, আরেকজন থেকে জমি কিনে নিতে পারো, কিনে কিনে তোমার পরিমাণ বাড়াইতে পারো। ব্যক্তিগত পর্যায়ে জমির যোগান বাড়তে পারে, কিন্তু সামষ্টিকভাবে জমির যোগান বাড়ানো সম্ভব হয় না। অর্থাৎ পৃথিবীতে যে পরিমাণ ভূমি আছে সেই পরিমাণে আছে, ভূমির পরিমাণ কি করা যাবে না, বাড়ানো যাবে না। সেই জন্য যে ভূমির যোগান রেখাটা যে দিচ্ছিলাম দেখো, লম্বকে সমান্তরাল, দাম বাড়তেছে কিন্তু যোগান ও কিউ জিরোতে কি আছে, নির্দিষ্ট আছে। যোগান বাড়ানো সম্ভব, দাম বাড়িয়ে যোগান বাড়ানো সম্ভব হয় না, কারণ ভূমি পৃথিবীতে যা আছে তাই, হাঁটা যা আছে তাই। তুমি টাকা বাড়া দিও, দাম বাড়িয়ে দিও, ভূমির যোগানটা কি করতে পারবে না, বাড়াতে পারবে না। কথা ক্লিয়ার হয়েছে কিনা দেখো, বুঝছো জিনিসটা? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা গেলাম অবস্থানগত পার্থক্যের মধ্যে গেলাম। অবস্থানের দিক দিয়েও কি ভূমির মধ্যে কি আছে, পার্থক্য আছে। এক এক অবস্থানের কারণে ভূমির মধ্যে কি হইতে গুরুত্ব পার্থক্য কমতে পারে। যেমন হাটাজারির প্রফারে যে জায়গাগুলো আছে এগুলার গুরুত্ব অনেক বেশি, এগুলোর দাম, সেই জন্য দাম হচ্ছে কি এক এক ঘন্টা জমির দাম এখানে কি 70 লাখ 80 লাখ 90 লাখ পর্যন্ত আছে। কিন্তু তুমি ওই যদি সিবাতুনি ধরো গোদরা ধরো দুই প্রতিবার ধরো, দাম এত হবে না, কারণ অবস্থানগত কারণেও জমির মধ্যে কি আছে, পার্থক্য আছে। ভূমি চিরস্থায়ী, ভূমির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটি চিরস্থায়ী। এটি আবহমান কাল থেকে আছে এবং অনাগত ভবিষ্যতেও থাকবে। ভূমিকে ধ্বংস করা যায় না, অর্থাৎ ভূমি কি চিরস্থায়ী, ভূমি ধ্বংস হয় না, আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। তবে গেল ভূমির কি অবস্থান, নত ভূমি হচ্ছে চিরস্থায়ী। তারপর হচ্ছে ভূমি নিষ্ক্রিয় উপকরণ। ভূমি একটি নিষ্ক্রিয় উপকরণ, এটা উৎপাদনের অন্যান্য উপকরণের মতো সচল নয়। ভূমির কি এটা যেখানে সেখানে পড়ে আছে, এটা কি হাত পা নাড়ে না, এটা হাতও নেই পাও নাই নাড়েও না, এটা নিষ্ক্রিয় পড়ে আছে। তুমি সারাদিন কি পিঠে দিয়ে সুখ করে বসে থাকবে, কি কি করে নাই, কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করবে না, কারণ ভূমি হচ্ছে কি একটা নিষ্ক্রিয় উপকরণ। ভূমি এটা উৎপাদন অন্যান্য উপকরণ মতো কি নয়, সচল কি শ্রম সচল, তারপরে মূলধন সচল, সংগঠন সচল, কিন্তু ভূমি নিশ্চল, এটা কি হয় না, নিষ্ক্রিয়, এটা নড়চড়া করে না, এটা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না। তারপরে আসো দেখো ভূমির আদিম ও অক্ষয় ক্ষমতা। ভূমির কি আছে, আদিম এবং অক্ষয় ক্ষমতা আছে। প্রথম থেকে ভূমির যে ক্ষমতা এখনো সেই ক্ষমতা আছে, ভূমির ক্ষমতা কি হয় না, লয় হয় না, হয় না, ধ্বংস হয় না। সেই জন্য ভূমির একটা বৈশিষ্ট্য হচ্ছে ভূমির আদিম ও অক্ষয় ক্ষমতা। তারপর হচ্ছে কি 10 নম্বর আমরা তারপর দিচ্ছি বিকল্প ব্যবহার। ভূমির কি আছে, বিকল্প ব্যবহার আছে। একই ভূমিতে তুমি কি করতে, ধানের চাষ করতে পারো, পাটের চাষ করতে পারো, আলু চাষ করতে পারো, মূলার চাষ করতে পারো, অনেক কিছু করতে পারো, তবে একসাথে দুইটা করতে পারো না। একই ভূমিতে একসাথে দুইটা করতে পারো না। তবে কি ভূমি, একই ভূমিতে তুমি ঘর বানিয়ে কি করতে পারো, ভাড়া দিতে পারো, অথবা ওখানে কি করতে পারো, ধান চাষ করতে পারো, অথবা ওখানে পাট চাষ করতে পারো। তার মানে হচ্ছে ভূমি কি বিকল্প ব্যবহার যোগ্য। আমি না তো ইয়ে হয়ে যাবে, উঠতেছে না। ওটা একটু দেখাই দিতে পারছ না, পিকচার আমার কাজ করতে। তারপরে দেখো ভূমি বিকল্প ব্যবহার, আর 10 মিনিট আছে মাত্র। ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উদ্ভিদ উৎপাদন বিধি কার্যকর। ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। ক্রমহ্রাসমান উৎপাদন বিধি হচ্ছে কি, এই যে কি ভূমিতে যদি ইয়ের সাথে অধিক শ্রম মূলধন নিয়োগ করো, তাহলে কি হচ্ছে, যে হারে শ্রম মূলধন নিয়োগ করা সে হারে উৎপাদন বাড়ে না, এটা হচ্ছে কি তার সাথে কম হারে বাড়ে। এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, অর্থাৎ ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। এই যে দেখো ভূমিতে কি ওই শ্রম মূলধন বাড়ালে প্রথমে উৎপাদন বাড়ে, তবে বাড়ার হারটা কি আস্তে আস্তে কমে যায়, আবার শেষে কি হয়, কি যে হারে উৎপাদন উপকরণ বাড়ানো হয় সে হারে উৎপাদন বাড়ে না, তার চেয়ে কম হারে বাড়ে। অর্থাৎ ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিতে বিশেষভাবে কার্য, সবচেয়ে বেশি কার্যকর হয় ভূমিতে। আমি আর পৃষ্ঠায় যাচ্ছি।
এখন তো আমার ভূমির কাজ শেষ, আগে আমরা আসছি শ্রমিক। এখন একটু তাড়াহুড়া করে বলবো, কারণ টাইম আছে 10 মিনিট মাত্র। হ্যাঁ, এখন টাইম কেমন হচ্ছে, তুমি ঠিক মতো ইয়ে করে দিও। শ্রমের শ্রমের দিকে উৎপাদনের দ্বিতীয় উপকরণ হচ্ছে কি শ্রম। সাধারণত শ্রম বলতে আমি লম্বা কথা বলছি, তোমার পরে দিবে, এগুলো আমি দিয়ে দিব। উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন হয় তাকেই অর্থনৈতিক শ্রম বলা হয়। অর্থাৎ শারীরিক এবং মানসিক পরিশ্রম যার বিনিময়ে অর্থ উপার্জন করা যাবে তাকে শ্রম বলা হয়। আমাদের শ্রম বলতে কি আছে, অনেক কিছু বলা হয়। এই যে কাজে নিয়োজিত শারীরিক মানসিক পরিশ্রম শ্রম, তারপরে শারীরিক শ্রমিক পরিশ্রম বলতে যেমন কৃষকরা যে কাজ করতে এরা ওই যে কাঠমিস্ত্রি যে কাজ করতে শারীরিক পরিশ্রম, আমরা যে পরিশ্রম করতে মানসিক পরিশ্রম, এই শারীরিক এবং মানসিক পরিশ্রম যার মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে তাকে বলা হবে কি শ্রম। তো শ্রমের বৈশিষ্ট্য দেখো, মার্শালের মতো মানসিক বা শারীরিক যে কোনো প্রকার পরিশ্রম যা আংশিক বা সম্পূর্ণরূপে আনন্দ ছাড়া অন্য কোনো উপকারের জন্য হয় তাকেই বলা হয় শ্রম। অর্থাৎ মানুষের শারীরিক ও মানসিক পরিশ্রম যেটার মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে সেটা হচ্ছে কি শ্রম। তারপরে শ্রমের বৈশিষ্ট্য দেখো, শ্রম একটি জীবন্ত উপকরণ। শ্রম হচ্ছে একটি জীবন্ত উপকরণ। শ্রম একটি জীবন্ত উপকরণ কারণ শ্রমিকের জীবন শক্তি থেকে শ্রমের সৃষ্টি। যতক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে ততক্ষণ শ্রমের অস্তিত্ব থাকে, যতক্ষণ শ্রমিকের দেহে জীবন থাকে। জীবন থাকলে শ্রমিক আছে, অস্তিত্ব শ্রমের অস্তিত্ব আছে, জীবন নাই, শ্রমিকের অস্তিত্ব নাই। শ্রম ক্ষণস্থায়ী, শ্রমের মতো ক্ষণস্থায়ী, অর্থাৎ পৃথিবীতে সবচাইতে পচনশীল ক্ষণস্থায়ী জিনিস হচ্ছে শ্রম। তুমি একটা নিঃশ্বাস যেটা কি ফেলছো, সেটা যদি বেকার কোনো কাজ ছাড়া ফেলে কি করো, ইয়ে করো, ছেড়ে দাও, তাহলে তুমি ওই সময়টা আর দ্বিতীয়বার পৃথিবীতে পাবে না। অর্থাৎ এতে গেল চিরতরে গেল। সেই জন্য শ্রমকে বলা হয় ক্ষণস্থায়ী, তার চিরতরে বিলুপ্ত হয়ে যায়। যে সময়টা তুমি লেখাপড়া না করে কাজ না করে ছাড়ছো, সেটা চিরদিনের জন্য কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তারপরে শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য। শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য, শ্রমিককে শ্রমের স্থলে কি করতে হয়, কাজের স্থলে শ্রমিককে সশরীরে উপস্থিত থাকতে হয়। কিন্তু এটা ইদানিং না থাকলেও চলে প্রযুক্তির কারণে। যেমন আমি বাংলাদেশে বসে আমেরিকার কি করতে পারি, কাজ করতে পারি কি ইয়েতে। সেই জন্য আগে ছিল শ্রমিক ও শ্রমিক অবিচ্ছেদ্য, শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য। অর্থাৎ শ্রমের স্থলে শ্রমিককে কি করতে উপস্থিত থাকতে হবে। সেই জন্য মার্শাল বলেন শ্রমিক তার শ্রম বিক্রি করে মাত্র, কিন্তু নিজেকে বিক্রি করে না। তারপর হচ্ছে উৎপাদনের উপকরণ এবং উদ্দেশ্য। শ্রমিক হচ্ছে একটা উৎপাদনের উপকরণ, আবার সেটা তার উদ্দেশ্য, অর্থাৎ শ্রমিক শ্রম দিয়ে যে জিনিস উৎপাদন করে সে আবার নিজেও ভোগ করে, সেই জন্য বলা হচ্ছে শ্রমিক নিজেও ভোক্তা। শ্রম একদিকে উৎপাদনের উপকরণ, আবার অন্যদিকে কি শ্রমিক নিজেও আবার কি ভোক্তা। তারপরে দেখো দেখো শ্রম গতিশীল, পৃথিবীতে সবচেয়ে গতিশীল হচ্ছে কি শ্রম। শ্রমের মতো গতিশীল উপাদান নাই। ভূমি এবং না, ভূমি তো নিষ্ক্রিয় নিশ্চল, মূলধন এবং কি উদ্যোক্তা গতিশীল, কিন্তু সবচেয়ে বেশি গতিশীল হচ্ছে কি শ্রম। শ্রমিকের উপস্থিতি, শ্রম বিক্রয়ের জন্য শ্রমিককে উৎপাদন ক্ষেত্রে উপস্থিত থাকতে হয়। অধ্যাপক মার্শাল বলেন শ্রম বিক্রয়ের জন্য শ্রমিককে অবশ্যই শ্রমকেন্দ্রে উপস্থিত থাকতে হয়। শ্রম স্বল্প দরকারী ক্ষমতা, শ্রমবহুল দেশে, যে দেশে শ্রমিকের পরিমাণ বেশি থাকে সেই দেশে শ্রমিক নিয়োগকর্তার সাথে কি করতে পারে না, দর কষাকষি করতে পারে না। সেই জন্য তাকে কম দামে কি করতে হয়, কাজ করতে হয়। তারপরে আর পৃষ্ঠায় আসছি, দেখো তোমরা দেখছো কিনা দেখো, তারপর আমি বলে যাচ্ছি কারণ আমার টাইম খুব ইয়ে হয়ে যাচ্ছে, দ্রুত পুড়ে যাচ্ছে। মজুরি হারের সাথে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক। আমরা যোগান বিধি থেকে জানছি দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, কিন্তু শ্রমিকের ক্ষেত্রে এটা কি কার্যকর নয়। শ্রমিকের দাম বাড়লে কি প্রথম দিকে শ্রমিকের যোগান বাড়লো, কিন্তু পরের দিকে শ্রমিকের মজুরি বাড়লে শ্রমিকের যোগান কমে যায়। তখন মানুষ তখন কি করে, বেশি শ্রম না করে আরাম আয়েশের জন্য চিন্তা ভাবনা করে। তারপরে গেল সেই জন্য শ্রমের যোগান রেখা দেখো ব্যাকওয়ার্ড বেন্ডিং, এই ব্যাকওয়ার্ড বেন্ডিং শ্রমের যোগান রেখা কি এইদিকে প্রথমে শ্রমের যোগান দাম বাড়া, মজুরি বাড়ার শ্রমের যোগান বাড়ছে, কিন্তু আরো যখন বাড়ছে শ্রমের যোগান থেকে কমে গেছে। এখানে এটি চিত্রের মাধ্যমে দেখিয়েছি। তারপরে শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। শ্রমের যোগান বৃদ্ধি কি দুই-একদিনের ভিতরে শ্রম কি করা যায় না, যোগান বৃদ্ধি করা যায় না। শ্রমের যোগান বৃদ্ধি করলে অনেক সময় লাগে। শ্রমের যোগান কিছুর উপর নির্ভর করে, শ্রমের দক্ষতা এবং শ্রমিকের সংখ্যার উপর নির্ভর করে। কিন্তু শ্রমিকের দক্ষতা এবং
শ্রমিকের সংখ্যা বাড়াতে হলে কি হয়, সময় লাগবে, কারণ পৃথিবীতে মানুষের আনাটা কি সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য শ্রমের যোগান সময় সাপেক্ষ। তারপর হচ্ছে কি শ্রম সক্রিয় উপকরণ, শ্রম সক্রিয় উপকরণ। আজকে আমরা এতটুকুর মধ্যে শেষ করলাম, কারণ আমার টাইম আছে আর মাত্র 2 মিনিট, তাই আমি শেষ করে দিলাম। 3 মিনিট আছে, তারপর 8 মিনিট আমি কথা বলতেছি। দেখো শ্রমের যোগান, এটা পরীক্ষা পড়ে, শ্রমের যোগান রেখা কিভাবে ব্যাকওয়ার্ড বেন্ডিং অর্থাৎ পশ্চাৎগামী। এই মজুরি বাড়লে দেখো মজুরি বাড়ছে, যখন মজুরি W0 তখন শ্রমের যোগান হচ্ছে L0, মজুরি বাড়ে যখন W1 শ্রমের যোগান ধরে L1 হয়েছে, মজুরি বাড়ে যখন WN হয়েছে তখন জমির যোগান কমে ULN হয়েছে। দেখো তো এটা হচ্ছে, এটা পরীক্ষা পড়ে। আজকে এতটুকু থাক, আগামী ক্লাসে তোমাদের একটা ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা এর থেকে দেখবে, ওইটা যেটা দেখতে পাবে, হ্যাঁ লিঙ্ক থেকে তোমরা দেখতে পাবে, জি লিঙ্ক থেকে তোমরা দেখতে পাবে। পুরো আমার এগুলো কি আছে পুরাটাই রেকর্ড করা হয়েছে, তোমরা শুনতেও পাবে, আবার ওগুলো ছবি যেগুলো দিচ্ছি এগুলো দেখতে পাবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সেদিন আমি তাকে করে দিছি, স্যার ভিডিওটা আপনি গ্রুপে দিবেন না? দিয়ে দিচ্ছি তো, ওই দিন এমনি কারণ চলে গেছে, আজকে দিয়ে দিচ্ছি ভিডিওটা। ওই দিন আমার ব্যাক গ্রুপে পড়া গেছে, তোমাদের গ্রুপে আজকে যাবে, যেহেতু কারণ কাছে এখন যাচ্ছে, পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? ওকে স্যার। আজকে হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমরা তো সামাল করলাম যে কি আমাদের শ্রমের কি উৎপাদন উপকরণ, তাকে বললাম উৎপাদন কয় প্রকার, 4 প্রকার। ভূমি শ্রম মূল্যায়ন সংগঠন, আধুনিক অর্থ দিয়ে কয় করেছে, আরেকটা করেছে প্রযুক্তি। তো আমরা এই শ্রমের বৈশিষ্ট্যগুলো কি করেছি, আলোচনা করেছি। শ্রমের বৈশিষ্ট্য দিয়েছি কয়টা, 10টা দিয়েছি। ভূমি প্রকৃতির দান, ভূমি উৎপাদন ব্যয় নেই, ভূমির যোগান সীমাবদ্ধ, ভূমি হস্তান্তরযোগ্য নয়, ভূমির উৎপাদন শক্তি পার্থক্য আছে, অবস্থান পার্থক্য আছে, ভূমি চিরস্থায়ী, ভূমি নিষ্ক্রিয় উপকরণ, ভূমির আদিম অক্ষয় ক্ষমতা আছে, ভূমি বিকল্প ব্যবহারযোগ্য, ভূমিতে ক্রমশ পদ্ধতি কার্যকর। এইটা গেল আমার ভূমির। শ্রম কাকে বলে বললাম, মানুষের শারীরিক মানসিক পরিশ্রম যার মাধ্যমে কি করা যায়, অর্থ প্রয়োজন হয়, তাকে শ্রম বলে। শ্রমকে আমরা কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে কি করছি, শ্রম একটি জীবন্ত উপকরণ, শ্রম ক্ষণস্থায়ী, শ্রম ও শ্রমিক অবিচ্ছেদ্য, উৎপাদন উপকরণ ও উদ্দেশ্য, তারপরে শ্রম গতিশীল, শ্রমিকের উপস্থিতি, তারপর হচ্ছে শ্রম স্বল্প দর্শী ক্ষমতা, তারপর হচ্ছে মজুরি হারের সাথে শ্রমের যোগানের বিপরীত সম্পর্ক, তারপর হচ্ছে কি শ্রমের যোগান বৃদ্ধির সময় সাপেক্ষ, শ্রম নিষ্ক্রিয় উপকরণ। শেষ। আজকে তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা এগুলো কি করবে, কমেন্ট করবে, জানাবে, আর হোয়াটসঅ্যাপের মধ্যে জানাতে পারবে, মুখের মধ্যে জানাতে পারবে। আর যদি হয় তাহলে আমি ভিডিও ক্লাসও নিই, তোমাদেরকে যে অসুবিধাগুলো আছে ওগুলো জানালে আমি একটু ভিডিও ক্লাস করে দেবো ইয়েতে, বোর্ডে। আজকের মধ্যে তোমরা কি, তাহলে তোমাদের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করলাম।